নমস্কার, আমি সুধন বোস। আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। এর মাঝখানে আমার শরীর খারাপের জন্য আমি বেশ কিছু উত্তাল হওয়া ঘটনা আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু তারই রেশ যেমন একটা আছে, সেটা হচ্ছে আরজি কর মেডিকেল হলে যে ডাক্তার খুন হলো, ধর্ষণ করে খুন করা হলো, সেই ব্যাপারে উত্তাল সারা ভারতবর্ষ এই মুহূর্তে। কারণ আপনারা জানেন যে আপনারা এটাই শুনেছেন যে আরজি করে একজন ডাক্তার, তিনি সেমিনার হলে রাত্রি 2টোর সময় চিকিৎসা করে খাওয়া দাওয়া করে সেমিনার হলে বিশ্রাম নিতে গিয়েছিলেন। তারপরে 3টের মধ্যেই তার খুন হয়ে যায়। সেই ব্যাপারে কিনারা করতে পুলিশ যায়। পুলিশের তত্ত্বাবধানে একজন ধরা পড়ে, তার নাম সঞ্জয় রায়। তাকে সিভিক ভলেন্টিয়ার আপনারা জানেন চারিদিকে দাপিয়েই বেড়াচ্ছে। ঠিক এই ক্ষেত্রেও দেখা গেল একজন সিভিক ভলেন্টিয়ার, তাকে পুলিশ গ্রেপ্তার করলো এবং তিনি এখন পুলিশ হেফাজতে আছেন। কিন্তু তারপরেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? এইটা হওয়ার পরে যে 7 দিনের মধ্যে এর বিচার করে তাকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতে হবে, সেটা তিনি বলেছেন। কিন্তু তার সঙ্গে আরেকটা বলেছেন, যদি সিআইডি এটা না করতে পারে, মানে আমাদের রাজ্যে পুলিশ এই ব্যবস্থা না করতে পারে, তবে এটা সিবিআই তদন্ত হবে। এইবার দেখা গেল ওখানকার যে সুপার, আরজি কর মেডিকেল কলেজের সুপার সন্দীপ ঘোষ, তার যে বিবৃতি ছিল, তিনি যে কথা তখন বলছিলেন, যখন খুন হয় তারপরে এটা সামনে আসে, তিনি কিন্তু এটা অনেকটা আত্মহত্যা বলে চালাবার চেষ্টা করেন। সেটা কিন্তু সমগ্র শাসক দল থেকে শুরু করে শাসক পর্যন্ত, পুলিশ পর্যন্ত অনেকটা তারই কথা মতন চলবার চেষ্টা করেছে, সেইভাবেই চালানোর চেষ্টা হয়েছে। কিন্তু আমাদের বিপদটা কোথায়? আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারি না। যদি বলেন কেন, আপনাদের মনে আছে যখন তিনি প্রথম মুখ্যমন্ত্রী হয়েই কামদুনি ঘটনা ঘটে, কামদুনিতে গিয়ে তিনি এই ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলেছিলেন এবং দ্রুত শাস্তির ব্যবস্থার কথা বলেছিলেন। কিন্তু আমরা পরবর্তীকালে কি দেখতে পেলাম পুলিশ সেইভাবে সেই কেস সাজায়নি, অতএব তারা ছাড়া পেয়ে গেল। আমরা তো দেখলাম ফাঁসি হওয়া কথা, তারা ছাড়া পেয়ে গেল। তার মানে এখানকার প্রশাসন, পুলিশ প্রশাসন কার দ্বারা পরিচালিত হয়? আমাদের পুলিশ মন্ত্রীটা কে? মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার তত্ত্বাবধানে থাকা সেই পুলিশ এমন কেস করেছে যেটাতে মুক্তি পেয়ে গেল, দেখতে পেলাম কামদুনি কাণ্ডে। এইবার এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে সেই রকমই টালবাহানা। এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে যখন সোচ্চার হয়ে উঠল এই আরজি কর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার থেকে সমস্ত ডাক্তারেরা, এবং শুধু আরজি কর নয়, সারা পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজ আন্দোলনে নামলো। তারা কি করলো? বিক্ষোভ আন্দোলন এবং কর্মবিরতি হলে জানেন যে স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ করে যদি কর্মবিরতি হয়, এটা সাধারণ মানুষের ওপর অবশ্যই সেই অসুবিধা এসে পৌঁছয়, কারণ মুমূর্ষু রোগীরা সাংঘাতিক বিপদে পড়ে। কিন্তু এটা আমরা আগেও দেখেছিলাম। যদি এটাই এখন রোধ করতে চাইছেন যে কোনো রকম ভাবে এখানকার শাসক দল, তাদের নেতা নেত্রীরা, কিন্তু এই আরজি করের যে মামলাটাকে স্থিতিয়ে দেওয়ার একটা ব্যবস্থা মুখ্যমন্ত্রী হয়তো তার কথার মাধ্যমে বলেছিলেন যে 7 দিনের পর যদি না করতে পারে সেটা সিবিআই তদন্ত দিয়ে দেওয়া হবে, করলে আপত্তি নেই। এবার কি হয়েছিল? এটা জনস্বার্থ মামলা হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে, TS শিবাগানামের বেঞ্চে এই মামলাটা উঠেছে এবং 5 জন করেছে, তারা জনস্বার্থ মামলা। এর মধ্যে বিশেষ করে যারা আছে, একজন আইনজীবী কৌস্তব বাগচি,
এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আছে। এই মামলা হওয়ার পরেই বেশ কিছু পর্যবেক্ষণ বেরোয় আমাদের প্রধান বিচারপতির কণ্ঠ থেকে, তার কথা থেকে। তিনি কি বলেন, যে যেভাবে চলছে সেটা কখনোই কাম্য নয়। এইভাবে যে রাজ্য সরকার যে ব্যবস্থা করেছে, যে সুপারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, তা পদত্যাগের দাবি করছে ছাত্রছাত্রীরা, কিন্তু দেখা গেল পদত্যাগ তিনি করলেন, তার 4 ঘন্টার পরে তাকে আবার ন্যাশনাল হসপিটালে আরো উচ্চ পদে আসীন করলো রাজ্য সরকার। এখান থেকেই বিরক্ত হয় বিচারপতিরা। তারা এটা বুঝতে পারেন যে এই অন্যায়টাকে ঢাকা দেওয়ার ব্যবস্থা চলছে। কারণ কি করে হতে পারে একজন এই মুহূর্তে তাকে সে পদত্যাগ করলো, তাকে আবার পুরস্কৃত করবার জন্য ন্যাশনাল হসপিটালে নিয়ে গিয়ে স্থাপিত করলো। সেই ক্ষেত্রে সেখানকার ন্যাশনাল হসপিটালও বিক্ষোভ উঠেছে, তারা সেখানে ঢুকতে দেননি, এবং সেখানে মন্ত্রীরা যান, তাদেরকেও ঢুকতে দেয়নি সেখানকার ছাত্রছাত্রীরা। শেষকালে আমরা এইটুকুনই জানতে পেরেছি যে ওই সন্দীপ ঘোষকে ছুটিতে চলে যেতে বলছে বিচারক, মানে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। তিনি তো কোনো দায়িত্ব নিতে পারবেনই না, বরঞ্চ তার দায় অবশ্যই ছিল এই যে ঘটনাটা ঘটেছে সারা আরজিকর হসপিটালটা তার দায়িত্বে, তাহলে তিনি কেন সেই ব্যাপারে কোনো রকম তথ্য দিতে পারছেন না বা দিচ্ছেন না? এই ব্যাপারে কি সন্দেহ এটাই আসছে যে অনেকেই জড়িত আছে। কারণ যেভাবে খুন হয়েছে, যেভাবে ঘটনা ঘটেছে, তাতে অন্তত পক্ষে একজন মানুষের পক্ষে এটা হয়তো করা সম্ভব নয়, সেটাই অনুমান করেছেন। তার মানে কাউকে বাঁচাতে যাচ্ছে এই সুপার এবং রাজ্য সরকারও, সেটাই অনুমান করছেন। সেই জন্যই বিচারপতি কি করেছেন, এটাই বলেছেন আজকে বেলা 1টার মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে। আর বিশেষ করে ওই সন্দীপ ঘোষ যে সুপার ছিলেন, তিনি পদত্যাগ এখানে করেছেন, আবার ন্যাশনাল হসপিটালে, এটা তো ভাবাই যায় না। তাকে বরঞ্চ লম্বা ছুটি নিতে বলুন, এটাই বলছে। রাজ্য সরকারের ওপর সন্দেহটা সেখান থেকেই এসছে। কি করে একজন অভিযুক্ত মানে সুপার তাকে আবার 4 ঘন্টার মধ্যেই অন্য জায়গায় নিয়োগ করেন? তার মানে মানুষের মনে যেমন একটা সন্দেহ এসছে, তেমনি বিচারপতিদের মনেও একটা জায়গা এসছে। তাই তারা এগিয়ে এসে এই হলফনামাটা 1টার মধ্যে চান, যে 1টার মধ্যে সমস্ত আপনাদের কাগজপত্র লোপাট করে দেওয়ার আগে যাতে আর সময় দেওয়া না যায় এই সরকারের পুলিশকে। তাই তারা সেই কাগজপত্র বিচারালয়ে জমা দিতে বলেন বা বিচারকদের কাছে। তারপরে কি দেখলাম, সেই কাগজপত্র জমা যাই দিক, সেটা সরাসরি বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বেঞ্চ এটাকে সিবিআই হস্তান্তর করলে। কারণ তারা এটাই অনুমান করেছেন যে এই পুলিশ দ্বারা এই তদন্ত কিছুতেই সম্ভব হবে না, সেটা আবারও আরেকটা সেই কান্দনী ঘটনারই পুনরাবৃত্তি ঘটবে, তারাও হয়তো ছাড়া পেয়ে যাবে। শুধু এখানে একা সঞ্জয় রায় দোষী নয়, এর মধ্যে আছে আরো অনেক বড় বড় লোক, বড় বড় নেতা নেত্রীরা হতে পারে, নেতারা অবশ্যই হতে পারে। সেই প্রভাবেই এইটাকে ব্যবস্থা করেছিলেন এই রাজ্য সরকার, যে সন্দীপ ঘোষকে কেনই বা পুরস্কৃত করলেন এক জায়গা থেকে পদত্যাগের পর তড়িঘড়ি তাকে কেনই বা দিতে হলো, কেন তার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারলো না এই রাজ্য সরকার, নিতে হচ্ছে বিচারপতিদের। সেখানেই সন্দেহ দানা বেঁধেছে। আমরা এটাই ভাবছি এখনো যে এর পেছনে অনেক অনেক রাজনৈতিক ব্যাপার রয়েছে, ঘটনা শুধু নয়, রাজনৈতিক নেতারা জড়িত আছে। এইভাবেই চলছে রাজ্যটা। এবার বুঝুন রাজ্যটা কিভাবে চলছে। এক গুন্ডামি, বদমাশি, লফঙ্গাবাজি, লম্পট এবং দুর্নীতিবাজ, সেই চোর, তাদের দিয়েই এই রাজ্য চালানো হচ্ছে। কিন্তু আমরা সেই ক্ষেত্রে অবশ্যই কিছুটা মানে সাধারণ মানুষেরকে দোষ দেব, সাধারণ মানুষের জন্য কিছুটা হলেও দোষী।
তারা কি করছেন, তারা কিছু ভাতার পরিবর্তে, কিছু লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, তার পরিবর্তে এই দিকটা না তাকিয়ে তারা হয়তো তাদেরকে ভোট দিয়ে নিয়ে আসছেন, তারা জিতছে। কিন্তু এইভাবে রাজ্য চলতে পারে না, এভাবে কখনোই রাজ্য চলতে পারে না। এর অবসান কবে ঘটবে? এই মধ্যে আমরা দেখলাম এতদিন পরে কিছু বুদ্ধিজীবী রাস্তায় নেমেছেন, তাদের বিবেক নিয়ে তারা রাস্তায় নেমে এর প্রতিবাদ করেছেন। কারণ এই প্রতিবাদটা যে আর শুধু রাজ্যের মধ্যে সীমিত নেই, এটা তো সারা দেশের মধ্যে চলে গেছে, সঞ্চারিত হয়েছে, চারিদিকে এর আন্দোলন ঘটছে। অতএব এই আন্দোলন যেভাবে হচ্ছে, যেভাবে দুর্নীতি হচ্ছে, তাতে কি সত্যি সত্যি এই মুখ্যমন্ত্রীর এই রাজ্য চালাবার ক্ষমতা আছে? সত্যি সত্যি আছে? তিনি কি সত্যিই দক্ষ মুখ্যমন্ত্রী, নাকি একেবারেই অপদার্থ? সেটাই মানুষের মনে আজকে দৃঢ়তার সঙ্গে আসছে। কিন্তু তবুও তিনি ভোটে জিতেছেন, লোকসভা নির্বাচনে তার সংখ্যায়, আসন সংখ্যায় বেশি। কিন্তু এটা ঠিক যে মানুষ ভালো নেই। আর এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।